ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ভারত। 2024-এর পরে 2026-এ টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত। নিউজিল্যান্ডকে হারালেন বড় ব্যবধানে। 159 রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড 256 রান তাড়া করতে নেমে। যদি আমরা দেখি এবারের বিশ্বকাপে যে 4টা হাইয়েস্ট হচ্ছে ইনিংস, সেই ইনিংসটার মধ্যে 3টাই ভারতের দখলে। সেমিফাইনাল, ফাইনাল এবং 246 রান করেছিলেন সুপার 8-এর আরেকটি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে। সেখানে 256, 254 এবং সেই যে ম্যাচগুলা কতটা ব্যাটিং ওয়াইজ তারা চিন্তা ভাবনা করেছে, কতটা অ্যাগ্রেসিভ ক্রিকেটটা তারা খেলেছে। কোনো কনফিডেন্সের কোনো ঘাটতি ছিল না তাদের মধ্যে। কিভাবে অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে হয়, সাহসিকতার যে একটা দুর্দান্ত প্রতিফলন আমরা দেখেছি ভারতীয়দের মধ্যে, এই ধরনের একটা প্রতিফলন দেখতে পেয়েছি। যে আহমেদাবাদ স্টেডিয়ামে সাউথ আফ্রিকার কাছে পরাজিত হওয়ার পর ভারতের যে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, ইকুয়েশন দাঁড় হয়েছিল, সেই আহমেদাবাদ স্টেডিয়ামেই যেন ফাইনালের যে মানে ক্ষতটা, সেই 2023-এ অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর সে ক্ষতটা যেন নিবারণ করলো নিউজিল্যান্ডকে হারিয়ে। নিউজিল্যান্ড তারা ফাইনালে বরাবরই হেরে যায়। এর আগে তারা 15, 19, 21, 25-এ হেরে যাওয়ার যে গল্পটা, সেই গল্পটার মধ্যেই যেন তারা একদম সীমাবদ্ধ থাকলো, বের হতে পারলো না, খোলসবন্দি থেকে গেল নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসটা পারলো না সেই তকমাটা থেকে বের হতে, ফাইনালে জয়লাভ করার যে তকমাটা সেটা থেকে বের হতে পারলো না ব্ল্যাক ক্যাপসটা। অপরদিকে ভারতের দুর্দান্ত ব্যাটিং, বলতে গেলে 3জন টপ অর্ডার ব্যাটসম্যান যেভাবে খেললেন, অভিষেক শর্মা, ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন দুর্দান্ত, যেখানে সঞ্জু স্যামসনের এবারের বেস্ট 11-এ জায়গা করে নেওয়াটা অনেকটা চ্যালেঞ্জিং ছিল। এবারের বিশ্বকাপের স্কোয়াডে তার জায়গা পাওয়াটাও অনেক কঠিন ছিল। সেই সঞ্জু স্যামসনের জন্য ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অনেক বড় একটা নাম, আপনি অস্বীকার করতে পারবেন না সেই সেমিফাইনালের ম্যাচটার কথা। 50 বলে 97 রানে ইনিংস এবং ফাইনালে 46 বলে 89 রানে ইনিংস, দুর্দান্ত ছিল। এবং তৃতীয় ব্যাটার হিসাবে পরপর সেমি এবং ফাইনালে হাফ সেঞ্চুরি রেকর্ডটাও কিন্তু করলেন। আফ্রিদি, কোহলির পরে নামটা লেখালেন সঞ্জু স্যামসন। এবং আমরা যদি দেখি অভিষেক শর্মা 18 বলে ফার্স্ট এড 50, দুর্দান্ত একটা ইনিংস খেলেন। 21 বলে 52 রানের ইনিংস খেলেন। যে অভিষেক শর্মা পুরো বিশ্বকাপে ফ্লপ ছিলেন, কিন্তু ফাইনালে যেন তার দায়িত্বটা তিনি পালন করলেন। শুধু দায়িত্ব নাও, নিজের দেশের যে জয়ের ক্ষেত্রে যে সুনামটা অর্জন করা দরকার সেটার ক্ষেত্রে রাখলেন এক অনবদ্য অবদান। এবং আমরা যদি দেখি ঈশান কিষান যখন আউট হয়ে গেলেন অভিষেক শর্মা, ঈশান কিষান কিন্তু সেই জায়গাটা থেকে বের হলেন না, নিজের দায়িত্বটা পুরোপুরি দমে পালন করলেন। 25 বলে 54 রান একটা ইনিংস খেললেন। এবং আমরা যদি দেখি নিউজিল্যান্ডের বোলিং লাইন দুর্দান্ত ভাবে ফেল করেছে, বলতে গেলে এখানে মিচেল স্টার্কনারের অনেক বড় কিছু ভুল সিদ্ধান্ত ছিল। এবং বলতে গেলে নিউজিল্যান্ডের যে বেস্ট 11টা তারা তৈরি করেছে, সেটাও কিন্তু অনেক প্রশ্নের জায়গা তৈরি করে। আমরা যদি দেখি সেখানে সাউথ আফ্রিকার হারার পিছনে যে নিউজিল্যান্ড সবচেয়ে বড় যে কাজটা করেছে, এম কর্নারের যে পরপর 2টি উইকেট, 1 ওভারে 9 রান দিয়ে 2টি উইকেট তুলে নিয়েছিলেন, সেই কুইন্টন ডিকক এবং রায়ান রিকেলটনের উইকেট। সেখানেই সাউথ আফ্রিকা যে একদম ব্যাটিং ধস নেমেছিল, সেই বোলিংকে আপনি কেন সেই অফ স্পিনার বা সেই স্পিনের যে বড় শক্তির জায়গাটা, তাকে আপনি ফাইনালে রাখলেন না, যেখানে ভারতের লম্বা ব্যাটিং লাইন আপের প্রায় বেশিরভাগ ব্যাটসম্যানই লেফট হ্যান্ডেড। বিশেষ করে হচ্ছে অভিষেক শর্মা এবং ঈশান কিষান, তাদের বিপক্ষে আপনি এরকম একটা বলারকে বেস্ট 11-এ রাখলেন না, সেটা কিন্তু অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত। এবং আমরা যদি দেখি শুরুতে যখন ম্যাট হ্যান্ডিকে বল করা, আমরা বরাবরই জানি ম্যাট হ্যান্ডি অনেকটা গতিময় একজন বলার। সে ম্যাট হ্যান্ডি যখন সঞ্জু স্যামসন একটা ছক্কা ছাড়া প্রথম ওভারে 1 থেকে 2 রান সর্বোচ্চ দিতেন, একটা এলবিডব্লিউর চান্স ক্রিয়েট করেছিলেন, কিন্তু তারপরে সেই বলারকে আপনি কন্টিনিউ করলেন না। তারপরে গ্লেন ফিলিপসকে দ্বিতীয় ওভারে যখন আপনি আনলেন, সেই গ্লেন ফিলিপস যখন 5 রান দিল, ভালো কিছু করতেছিল, সেই গ্লেন ফিলিপসকেও কিন্তু আপনি কন্টিনিউ করলেন না। এই জায়গাটাতে মনে হয় অনেক বড় একটা ল্যাকিংস। এবং তারপরে যদি আমরা দেখি ডাফির তৃতীয় ওভারে 15, ডাফির সেই ষষ্ঠ ওভারে 20 রান দেওয়া এবং ফার্গুসনের 24, হ্যান্ডির সেই পঞ্চম ওভারে হ্যান্ডিকে যখন আবার নিয়ে আসা হলো তখন 21 রান। বলতে গেলে প্রথম পাওয়ার প্লেতেই অনেকটা ব্যাক ফুটে চলে গেছে নিউজিল্যান্ড।
প্রথম পাওয়ার প্লেতে এবারে বিশ্বকাপের সবচেয়ে হাইয়েস্ট রান, 92 রান, কোন উইকেট না হারিয়ে, এবং সেই রেকর্ডটাই গড়ল কিন্তু হচ্ছে ভারত। এবং সেখানে যদি আমরা দেখি 15 ওভারে যখন 203 রান হয়ে যায়, ম্যাচের আর কোনো কিছু থাকে না। আর যে ম্যাচটাতে 256 রান করে বসে ভারত, সেই ম্যাচের আর কোনো প্রেডিকশন থাকে না, কোনো প্রেডিকশন দেওয়ার মতো সিচুয়েশনও তৈরি হয় না, যেমনটা হয়েছে এই ম্যাচে। বরাবরই নিউজিল্যান্ড উইকেট কলাপস করেছে। বলতে গেলে নিউজিল্যান্ডের পুরো ব্যাটিং ডিপার্টমেন্টে বলতে গেলে একটি ওভারে বলার মতো ছিল, সেটা 16তম ওভারের জিমি নিশামের সেই স্লোয়ার ফুল টাচ, দুর্দান্ত একটা ওভার, স্লোয়ার ভাবে দারুণভাবে কাজে লাগিয়েছেন। কিন্তু যেটা বাকি বলারগুলো শুধু গতিটাকে কাজে লাগিয়েছেন, লেন্থটাকে কাজে লাগাতে পারেননি, স্লোয়ারটাকে কাজে লাগাতে পারেননি। ইয়র্কার লেন্থ বল করে যেভাবে জাসপ্রীত বুমরা সফল হয়েছেন, বলতে গেলে এরকম উইকেটও যে জাসপ্রীত বুমরা যে কাজের কাজটা করেছেন, 4 ওভারে 15 রান দিয়ে 4 উইকেট। উইকেটের কন্ডিশন যেমনই হোক না কেন, বুমরারা যে ভালো কিছু করতে পারে, ইয়র্কার লেন্থ বল খুঁজে নিতে পারে, লো ফুল টাচটাকে ভালোভাবে স্লো ভাবে দিয়ে কাজে লাগাতে পারে, সেটা কিন্তু বুমরা করে দেখালেন। এবং অক্ষর প্যাটেল, যে কথাটা বারবারই বলা হচ্ছিল, মিচেল স্টার্কনার যেটা পারলেন না সচিন রবীন্দ্রকে ভালোভাবে ইউজ করতে, অনেকে হচ্ছে একাদশে না রেখে, এবং গ্লেন ফিলিপসকে 1 ওভার দিয়ে বাকি ওভারগুলোতে বসিয়ে রাখার পর যে কাজটা কিন্তু অক্ষর প্যাটেলের কাছ থেকে সেই কার্যকারী ভূমিকাটা কিন্তু বের করে আনলেন সূর্য কুমার যাদব। 3 উইকেট নিলেন 3 ওভারে 27 রান দিয়ে, সেখানেই ম্যাচটা শেষ। এবং আমরা যদি দেখি টপ অর্ডারের 4 জন ব্যাটসম্যান যখন 18 রানে আউট হয়ে যান, 8 রান করেই আউট হয়ে যান, যদি আমরা দেখি ফিনালিন, সচিন রবীন্দ্রা, ফিলিপস এবং চাপম্যান, এবং বলতে গেলে 8 জন ব্যাটার সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন। এবং পুরো ইনিংসে যদি আমরা দেখি যেভাবে উইকেট কলাপস করেছে, 31 রানে, 32 রানে, 74 রানে, তারপরে হচ্ছে আপনার 76 রানে, 124 রানে যখন 6 উইকেট মিচেলের উইকেট, তখন শুধু সময়ের অপেক্ষা ছিল ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্নগাথা, স্বপ্ন লিখনি, এবং সেই গল্প মহাকাব্যিক যে একটা জয়, সেটা শুধু লেখার বাকি ছিল। এবং সেইভাবেই যেন নিজেদেরকে মেলে ধরলেন হচ্ছে এবারে বিশ্বকাপে জয়ী হলেন। আহমেদাবাদে হাজার লক্ষ দর্শককে যেন সেই প্রত্যাশার জায়গাটা ফিল আপ করতে পারলেন ভারতীয়। এবং নিউজিল্যান্ডের ইনিংসে টিম শেফার্ডের 26 বলে 52 রানের সে হাফ সেঞ্চুরি ছাড়া, এবং মিচেল স্টার্কনারের শেষের দিকে 31-32 বলে 47 রানের ইনিংসটা ছাড়া তেমন কোনো কার্যকরী কোনো ভূমিকা কেউ রাখতে পারেনি। এবং সেখানে ভারতের যে বড় একটা জয়, এবং একপক্ষিক যে একটা ম্যাচ ফাইনালে, এবং এরকম হচ্ছে ফাইনাল ম্যাচে যখন নিজেদের নার্ভটাকে ঠিক রেখে, কনফিডেন্সটাকে ঠিক রেখে সাহসিকতার ক্রিকেট খেলা যায়, এবং এরকম ব্যাটিং সহায়ক উইকেটে যেমন ব্যাটিংয়ের ভূমিকাটা, প্ল্যানটাকে সাজানো যায়, কাজে লাগানো যায়, ঠিক তেমনই ভাবে এরকম ব্যাটিং সহায়ক উইকেটেও বোলিংটাকে ভালোভাবে যে রপ্ত করে কাজে লাগানো যায়, সেটাও কিন্তু ভারত প্রমাণ করলো সেই অক্ষর প্যাটেলের, বরুণ চক্রবর্তী এবং হচ্ছে জাসপ্রীত বুমরার সে অসাধারণ কিছু স্পেলেই সেটা প্রমাণ করে। এবং আবারও চ্যাম্পিয়ন ভারত, অভিনন্দন ভারত। তারা যেভাবে তাদের যোগ্যতার পরিচয় দিল, তারা যোগ্যতার ক্রিকেটটা খেলে তারা সেই যোগ্য হচ্ছে জয়টা ছিনিয়ে নিল।